118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে ১ম জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত। তাহলে কি আমরা আমাদের সন্তানদের, শিশু সন্তানদের, বিশেষ করে মেয়ে সন্তানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, রাষ্ট্র বা সমাজকে ব্যর্থ হচ্ছে কিনা? দেখেন, এক কথায় যদি বলি তো ব্যর্থতা তো আছেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে পরিসংখ্যানটা দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের, এই পরিসংখ্যান কি পূর্ণ ছবি? এটি আংশিক। যেই তথ্যগুলো পুলিশের কাছে যায় অথবা পত্রপত্রিকা আসে বা যারা অভিযোগ করেন, একমাত্র তাদের কাছ থেকে যে তথ্যটা পাওয়া যায় সেইটার পরিসংখ্যান হচ্ছে 118 জন। কিন্তু আপনার প্রকৃত সংখ্যার চেয়ে কয়েক গুণ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমরা যেভাবে দেখি, শুনি, চিকিৎসা নেয় ইত্যাদি কারণে এটা বলতে হচ্ছে। এখন আমাদের সমাজে এই যে প্রতিনিয়ত একটা ছিল যে ধর্ষণ হতো, একটা সময় আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিকরা শিকার হতে থাকলো, গাড়িতে ধর্ষণের ঘটনা ঘটলো, নির্জন জায়গায় ঘটলো, পরিবারের ভিতরেও ঘটনা ছিল, কিন্তু এটা এইভাবে প্রকাশিত হয়নি। অর্থাৎ ঘরের ভিতর যে ঘটনাগুলি এবং পরিবারের ভিতর যে ঘটনাগুলি ঘটে, বিশেষ করে শিশুদের উপর, সেটি সাধারণত আপনার ওই 6-7 বছর, 8 বছর এই বয়সের শিশুরাই এই ঘটনার শিকার হন। এখানে শুধু যে মেয়ে শিশু বিষয়টা তা না, ছেলে শিশুরাও নিরাপদ না। আমরা রিপোর্টে আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখছি। যদিও এটা শুধু মাদ্রাসার রিপোর্টগুলি আমরা দেখি, মাদ্রাসার বাইরেও বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের এই ধরনের ঘটনার কথা শোনা যায়। সুতরাং আমাদের সমাজে এই জিনিসটা বিরাজ করছে। এতদিন কেন মানে বহমান এই ঘটনা নিয়ে নিরসন হচ্ছে না কেন, কমে আসছে না কেন? এটার পিছনে প্রথম কারণ হচ্ছে সমাজের তো নৈতিক অবক্ষয় হয়েছে, রাষ্ট্র তো নীতি হারিয়ে ফেলেছে, এরকম একটা। এবং এটার ইফেক্ট তো পরিবারের ভিতর, পরিবার থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে পরিবার, বোথ সাইড, ভাইস ভার্সা। এখন ধরেন, প্রথম কারণ যদি দেখেন, প্রথম হচ্ছে যিনি ক্ষতিগ্রস্ত হন, যিনি শিকার হন ঘটনার, তিনি বা তার পরিবার প্রাথমিকভাবে চান ঘটনা যাতে প্রকাশিত না হয়। তারপর যদি এটা প্রকাশিত হয় তাহলেও একটু রাগ ঢাক চেষ্টা করেন, এবং একটা পর্যায়ে যে আইনের যে মারপ্যাচ, সেইখানে সাধারণ মানুষ যে আইনের প্রতিকার পাওয়ার যে ব্যবস্থাটা, সেইটা অনেকাংশে দুর্বল, মানে মানুষের আশার সাথে দুর্বল হয়ে যায়, প্রত্যাশিত প্রাপ্তির ফারাক থাকে। যেমন ধরেন, একটা মানুষ যদি কয়েক বছর এই মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে প্রথম হচ্ছে তার রুটির উপর আঘাত আসে, দ্বিতীয় হচ্ছে তিনি যে আইনজীবী রাখেন, যদিও সরকার এখন অনেক সাহায্য করছেন, কিন্তু তারপরেও তো অনেক খরচ আছে এগুলো সামাল দেওয়া। তারপরে সমাজের নানান রকম বাঁকা চোখে দেখা, সমাজে এটা নিয়ে এক ধরনের ঘৃণা প্রকাশ করা। আমাদের এখানে কিন্তু ভিকটিমের দিকেই মানুষ আর চোখে তাকায়, যে ঘটনা ঘটিয়েছে যে অপরাধী, তার দিকে কিন্তু আর চোখে তাকায় না। তো এইটা আরেকটা জিনিস হচ্ছে যে সহজে একটা জিনিস আমরা বলে ফেলি যে সমাজটা এই জায়গায় গোল্লায় গেল মেয়েদের জন্য, মেয়ের পোশাক, চলাফেরা। আপনি যদি রাইসার ঘটনাটা খেয়াল করেন, আমি ফেসবুকে খেয়াল করলাম, জঘন্য, নোংরা, বর্বর ভাষা প্রয়োগ করছে কেউ কেউ। এবং এইটার শুধু যে এই ভাষা প্রয়োগের ভিতর শেষ তা না, আরও গুরুত্বপূর্ণ দুটো ঘটনা আমি লক্ষ্য করছি। এটা আমার মনে হয় বিজ্ঞজনেরা বিষয়টা একটু চিন্তা করবেন। আজকেই কোনো মসজিদে ইমাম সাহেবরা বয়ান দিয়েছেন, আজকে খোতবায় যে জিনিসটা বলেছেন, মানে বয়ানের সময়, সেটি হচ্ছে যে রাইসাদের মতো ঘটনা সমাজে ঘটতে থাকবে। এটি নিরসনের জন্য একমাত্র নিরসন হতে পারে যদি শরিয়া আইন চালু হয়। অর্থাৎ এই ঘটনার সাথে একটা কিন্তু রাজনীতির একটা রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে, শরিয়া আইনকে সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, যেটা দীর্ঘদিন বাংলাদেশে এটা নিয়ে কথাবার্তা হয়েছে। শরিয়া আইনের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত খুবই স্পষ্ট।
সেইটাকে সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এটা একটা দিক, এটার পিছনেও কিন্তু একটা রাজনীতি আছে, কিছু কিছু রাজনৈতিক দল আছে, সমাজের কিছু গোষ্ঠী আছে, এবং এই শরিয়া আইন বলে বলে সমাজকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা চেষ্টা আছে। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য করেছি, মানুষের ভিতর, সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আক্রোশ জন্ম নিচ্ছে, এবং এই আক্রোশ জন্ম নেওয়ার পিছনের যে কারণটা, সেটা হচ্ছে বিচার না পাওয়ার বেদনা। বিচার না পাওয়ার বেদনা তো শুধু ভিকটিম না, সমাজের অন্যান্য মানুষের ভিতরে এটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়। সেইখান থেকে আইন নিজে হাতে তুলে নেওয়ার এক ধরনের প্রবণতা, আপনি গতকালকেই আপনি চট্টগ্রামে খেয়াল করে থাকবেন যে এই প্রবণতাটা আমরা দেখেছি। শুধু যে গতকালকে দেখেছি তা না, প্রায় প্রতিটি ঘটনায় কিন্তু আমরা কম বেশি রিয়াকশন এরকমই দেখি। বিগত দিনে আমরা দেখেছি একই রকম একই রকম। এইটার পিছনে এইটা হচ্ছে কেন? এইটা হচ্ছে, ধরেন একজন ভিকটিম, তাকে নিয়ে তার পরিবার পুলিশের কাছে গেল, সে যাবে কোথায়? আমি যে কোনো ঘটনার শিকার হলে, চুরি হোক ডাকাতি হোক, যে কোনো ঘটনার শিকার হলে আমি যাব কার কাছে? আশ্রয় চাইব পুলিশের কাছে, এবং পুলিশই একমাত্র যে আমাকে এই মানে ব্যাপারে প্রোটেকশন দিতে পারে, সেবা দিতে পারে, যেভাবেই বলেন। আমাদের দেশের পুলিশ কি ওই পরিমাণ প্রস্তুত কিনা এই ধরনের কেস হ্যান্ডেল করার ক্ষেত্রে? সেখানে আমি বলবো যে দুর্বলতা রয়ে গেছে। কারণ আমাদের দেশের পুলিশকে আপনি 18 ঘন্টা খাটাবেন, 16 ঘন্টা খাটাবেন, তার থাকার বিশ্রামের জায়গা দিবেন না, থাকার সেরকম ব্যবস্থা নাই, গোসল করার ব্যবস্থা নাই, মানে খাবারের কোনো টাইম টেবিল নাই, নানান রকম এরকম যারা সার্বক্ষণিক কাজের সাথে যুক্ত, তিনি এরকম একটি যে কোনো অভিযোগ তার কাছে গেলে তিনি স্বাভাবিকভাবে, যেইভাবে অন্য ব্যাংকে গেলে যেভাবে আমরা সেবা পাই আমাদের, সেটা তো আর সেখানে সম্ভব না। তাহলে এই জায়গাটাও আমাদেরকে ভাবতে হবে। তারপরে আসেন আদালতে গেলেন, সাক্ষীদেরকে নিবেন, সাক্ষীরা তো ভীত সন্ত্রস্ত থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, রেপ কেসের সাক্ষী কিন্তু মানে থাকে না, নর্মাল নির্জন জায়গায় বা ঘরের ভিতরে ইত্যাদি নির্জন জায়গাতেই হয়। এখানে যেটা হতে পারে, সংঘবদ্ধ যদি হয় তাহলে ওই গ্রুপের ভিতর থেকে কাউকে বাইর করা, যিনি কিনা স্বীকারোক্তি দিবেন। তারপরে দাঁড়ায় হচ্ছে যে এটা কত টাইম ব্যাপী চলে, দীর্ঘ সময়। তারপর যখন সওয়াল জবাব হয়, তখন আপনারা এমন ভাষা প্রয়োগ করেন কোর্টে যে ওই মেয়ে শিশু তখন মানে এই সময়ের ভিতর বেশ বয়স হয়ে যায়, অন্ততপক্ষে তখন সে এজেড। এই সময় যখন তাকে নিয়ে প্রশ্ন করা হয় বা তার পরীক্ষা যখন করা হয়, আগে তো খুব ভয়াবহ পরীক্ষা ছিল, 2 ফিঙ্গার, যেটি এখন নেই। তারপর এমন সমস্ত কথাবার্তা জিজ্ঞাসাবাদে আনা হয় যেটি সে আবারও ধর্ষিত হয়ে যাচ্ছেন, মানে এরকম ব্যাপারটা হয়ে যায়। তারপর তিনি প্রকাশ্যে চলে আসছেন, এবং আমরাও পত্র পত্রিকা মিডিয়াওয়ালারা এই জায়গাটিতে আমাদেরও সতর্কতার পরিচয় আমরা দেই না। অনেক সময় দেখা যায় তার ছবি পর্যন্ত প্রকাশ করে দিতাম এক সময়, এখন অবশ্যই এটা করা হচ্ছে না। কিন্তু আমরা রামেশের বিষয় দেখেছি যে কিন্তু ছবিটা অ্যাভেলেবল হয়ে গেছে। তো এইটা যে একেবারে আমরা সতর্ক সেটাও বলার সুযোগ নেই। তারপরে রামিজ স্যারকে যেইভাবে আপনার ফেসবুকে তার যে মানে পক্ষে যেমন কথা বলছে, তার চেয়ে বিপক্ষে নগ্নভাবে আক্রমণ করা হচ্ছে, বয়স নিয়ে কথা হচ্ছে, সুন্দরী নিয়ে কথা হচ্ছে, নানানভাবে। তো যেগুলি বিকৃত মানসিকতা, তার মানে আমাদের সমাজে বিকৃত মানুষের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের ঘটনা, সমাজের এই যে ঘটনাগুলি, খারাপ যে ঘটনাগুলি, এইটার সাথে কিন্তু দেখবেন যে মাদকের একটা যোগাযোগ থাকে, মাদকের একটা যোগাযোগ থাকে, তারপরে কাঁচা পয়সার একটা যোগাযোগ থাকে। আপনি দেখবেন ঢাকা শহরে যদি হিসাব করেন, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, হকার, এই যে কাঁচা পয়সা, এটা যে কত ধরনের ক্রাইমের সাথে এই পয়সার সংযোগ, লিঙ্ক, আপনি কল্পনাও করতে পারবেন না। এটা নিয়ে কিন্তু সমাজবিদরা যে অনেক গবেষণা করেছেন তাও না। এবং আপনি দেখেন নদী ভাঙ্গা একটা মানুষ ঢাকা শহরে এসে কিভাবে আস্তে আস্তে ক্রাইমের সাথে যুক্ত হচ্ছেন, অথবা তিনিও মানে পার্ট হয়ে যাচ্ছেন তার অজান্তে।